জামাত জোটে আপনারা গিয়েছেন, এটা কি কোনো একেবারে ওয়েলফেয়ার বেস করে নাকি শুধুমাত্র সস্তা ভোটের জন্য, যেখানে সবচেয়ে বড় ধর্মের ভয় কিংবা কোনো জাতিগত একটা পার্থক্য দেখানো, আমি বলছিলাম যে একেবারে এলাকার লোকালিজম দেখানো, এগুলো দেখালে ভোট খুব সহজে পাওয়া যায়, যেগুলো আসলে ভোটের বাজারে ব্যবহার করাটা এক প্রকার অনৈতিক। আসলে আপনারা কি খুব সহজ ভোটের জন্য ওখানে গেছেন নাকি ওয়েলফেয়ারের জন্য গেছেন? আর ওয়েলফেয়ার গেলে কি কি কারণে গেছেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে কোনো ভোটারকেই এটা মনে করা উচিত না যে তারা সহজে কাউকে ভোট দিয়ে দিবে। ভোটাররা খুবই খুবই সচেতন, অন্তত অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের ভোটার একটু আমাকে ধর্মের ভয়ে ভোট কিন্তু দেয় আপু, আমি বলছি বাংলাদেশের ভোটাররা এখন অন্তত অভ্যুত্থান পরবর্তী সময়ে যেই লোকটা দিনে তার জীবিকা নির্বাহ ছাড়া এর বাইরে কোনো কিছু চিন্তা করার সময় সুযোগ পেত না। আমি তো এমন মানুষ, এমন ওয়ার্কহলিক টাইপের মানুষ, আমি 18-19 ঘন্টা কাজ করতাম, কিন্তু আমি তো এখন রাজনীতি সচেতন হয়েছি, আমাকে বাধ্য হতে হয়েছে, অভ্যুত্থান আমাকে রাজনীতিতে অংশগ্রহণ করতে বাধ্য করেছে। এখন আর আপনি ভোটারকে সস্তা বলতে পারবেন না, ভোটাররা আপনার উপরে হাসবে আপনি যদি ভোটারকে সস্তা বলেন। ওই ধর্মর কথা বলে আজকে দেখলাম জনাব তারেক রহমান সিলেটে উনার যে সভা হয়েছে, উনি সেখানে স্পষ্ট করে বলেছেন বাংলাদেশে উনারা যদি ক্ষমতায় আসেন তাইলে ইসলামের আদর্শের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবেন। তাহলে এই যে ধরেন জাহিদ ভাই যে কথাটা বলছেন সেই কথাটার সাথে আমি একমত। এইটা হয়তো উনি ওই যে ভীতির জায়গাটা থেকে, ধরেন জামাত সবাইকে ধর্মের কথা বলে কনভিন্স করে ফেলছে কিনা, এই ভীতির জায়গাটা থেকে উনি আবার দেখলাম একজন হাজিকে সামনে রেখে এসে বলছে এইটা। কিন্তু আমি না, আমার সত্যি কথা বলি, আমার ছোটবেলা থেকে ওনাদেরকে দেখেছি না, ওনাদেরকে তো আমি আরেকটা রাজনৈতিক দল করি বলে আমি ওনাদেরকে অপছন্দ করি এমন না। ওনাদের কোনো নেতাদের কাজকে আমি অপছন্দ করি, তাদের মানুষকে ঠকানো বা কর্মীদের কিছু কর্মকাণ্ডকে আমি অপছন্দ করি, কিন্তু ওনারা তো একটা সময় আমাদের আইডলও ছিলেন, তাই না? ওনাদেরকে তো দেখে আমরা বড় হয়েছি। কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছে হি ইজ মোর দেন দ্যাট, ট্রাস্ট মি। জামাতের কয়টা বয়ানকে ভয় পেয়ে উনি সেইটা, আমার কাছে মনে হচ্ছে হি ইজ এক্সপ্লেইনিং হিজ পজিশন মোর দেন হি ইজ, মানে ধর হি ইজ ডিফেন্ডিং অর রিডিফাইনিং জামাতস পজিশন মোর দেন হি ইজ এক্সপ্লেইনিং হিজ ওন পজিশন। কেন? মানে ওনার তো নিজের স্বপ্নটা বেশি বলার কথা ছিল। যাইতো মাথায় রাখেন, এই প্রশ্নটা কিন্তু আসছে। হ্যাঁ, এবং আপনি আমাকে যেটা বললেন সস্তা ভোট, বাংলাদেশে জামাত ইসলাম এককভাবে কোনোদিন ক্ষমতায় আসে নাই, কোনোদিন আসে নাই। বাংলাদেশে জামাতে ইসলাম এককভাবে কোনোদিন অনেক বেশি সংখ্যাগরিষ্ঠ আসন নিয়েও যায় নাই। সুতরাং আপনি যেই প্রশ্নটা করেছেন, হয়তো এটা কারো পার্সপেক্টিভের জায়গা থেকে এই প্রশ্নটা এসছে বলেই তো আপনি আমাকে জিজ্ঞেস করেছেন না। কিন্তু আমি মনে করি না মানুষ ঢালাওভাবে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে কাউকে ভোট দেয় না। এই জন্য আমরা ধর্মের ভিত্তিতেও কারো কাছে ভোট চাইছি না। সিম্পল কথা। আমরা যে রাজনীতিটা করছি এনসিপি, সেটা হচ্ছে একটা মধ্যপন্থার রাজনৈতিক দল। আমরা একটা ইনক্লুসিভ রাজনীতি করতে চাই যেখানে সবাই থাকবে। আপনার রাজনৈতিক মতবাদের ভিন্নতা থাকতে পারে, আপনার আদর্শও ভিন্ন থাকতে পারে। আমার সাথে বামপন্থী রাজনীতিবিদরাও আছে, আমার সাথে ডানপন্থী রাজনীতিবিদরাও আছে। এখন আপনি সেটা নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে যে কার প্রায়োরিটি কতটুকু, সেটা সময়ের ভিত্তিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আচ্ছা প্লিজ আপনি সেইটা আমরা ম্যানেজ করি আমাদের দলের মধ্যে। কিন্তু আমাদের এই মুহূর্তে সামনের নির্বাচনের জন্য যেই প্ল্যানটা কি, আসলে উদ্দেশ্যটা কি, আদর্শটা কি, সেটা আপনি জানতে চেয়েছেন। সেটার উত্তরটা হচ্ছে ওই যে সেদিন যে গল্পটা করেছিলাম, আমরা একটা ওয়েলফেয়ার স্টেট করতে চাই। আমাদের প্রথম দাবি হচ্ছে এই জুলাই সনদের পেছনে যেই সংস্কার প্রস্তাবনাগুলো আছে সেটা নিয়ে আপনি আমাকে আজকে একটু 2 মিনিট সময় দিবেন। আমি ওইটা নিয়ে আমি আসলে নিজের সাথে নিজে একটা ঠিক করেছি যে যেখানে যখনই কথা বলার সুযোগ পাই আমি এই গণভোটের প্রশ্নে কি আছে মানুষের সাথে আলাপ করব। কারণ তখন একটা সুযোগ সৃষ্টি হবে যে কোনটাতে হ্যাঁ বলা উচিত, কোনটাতে না বলা উচিত, মানুষ বুঝবে। যদি মানুষ নাই বুঝে তাহলে কিভাবে উত্তর দিবে? গণভোটের প্রথম প্রশ্ন যে আছে সেটা হচ্ছে প্রশাসনিক বিভিন্ন অর্গানাইজেশন, ধরেন দুদক বলেন, আইন শৃঙ্খলা বাহিনী বলেন, রাষ্ট্রের 3টা আলাদা অর্গান, পার্লামেন্ট আর হচ্ছে বিচারালয়, এক্স্যাক্টলি, জুডিশিয়ারি অ্যান্ড এক্সিকিউটিভ। সো এই 3টা অর্গান সেপারেটলি তাদের নিজস্ব কাজকর্ম করতে পারবে এবং একটা অর্গান আরেকটা অর্গানের উপর ইনফ্লুয়েন্স করবে না। আপনি সহজ ভাষায় যদি দেখেন, আমি এই উদাহরণটা বারবার বলছি, আবারও বলতে চাই,
যদি শেখ হাসিনা সরকার এই এক্সিকিউটিভস বা আইন শৃঙ্খলা বাহিনীর উপর এত কঠিন ভাবে তার ক্ষমতা চর্চা না করতো, তাহলে এতগুলো মানুষ গুম হতো না, এত মানুষের নামে মিথ্যা মামলা হতো না, এই জুলাই অভ্যুত্থানে এতগুলো মানুষ শহীদ আর আহত হতো না। এবং এই বিচারালয়ে আমরা কি দেখেছি জানেন? বিচারপতিরা কি বলে? আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ। বিএনপির কালকে কাজল স্যারকে দেখলাম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল স্যারকে মুন্সির সাহেবের মামলায় বলছেন যে ওরা খালি গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন, নেতা এসব বললে হবে না। আমি এই বারের সেক্রেটারি থেকেও আমি জেল খেটেছি, এটা তো আমি অস্বীকার করি না। তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমাদের বারের সিনিয়র, শ্রদ্ধাভাজন সিনিয়র, উনারা বিএনপির উপরে একটা এত বড় প্রতিষ্ঠান সুপ্রিম কোর্টের মতো জায়গায় বিএনপির যারা আইনজীবী ছিল তাদেরকে পুলিশ দিয়ে পেটানো হয়েছে। আমাদের একজন আইনজীবী আছেন পাপি আপা, বিএনপির নেত্রী, উনাকে তো বেধড়ক মাঠে ফেলে পেটানো হয়েছে। আমি সেটাকে অবশ্যই, আবার পাপি আপার সাথে আমার কোনো টক শোতে ওনার সাথে দ্বিমত হয়েছে না, যেটা ভালো যেটা অন্যায় হয়েছে ওনাদের সাথে সেটা আমরা অবশ্যই স্বীকার করি। শেখ হাসিনা যদি ওই বিচারালয়ে রাজনীতিকরণ না করতো তাহলে আজকে তাদেরকে এই ধরনের পরিবেশ দেখতে হতো না। সুতরাং আমরা একটা রাজনৈতিক শিষ্টাচার প্রতিষ্ঠিত করতে চাই যেখানে প্রত্যেকটা অর্গানাইজেশনের আলাদা স্বতন্ত্রতা থাকবে এবং তারা আইন এবং নিয়ম অনুযায়ী নিজের মতো কাজ করবে। এইটা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর, আপনি কি এটা চান কি চান না। দ্বিতীয় হচ্ছে নারীর ক্ষমতায়ন। সেটা বিষয়ে ধর্মভিত্তিক ইস্যু থাকতে পারে, কিন্তু আমরা ওই প্রশ্ন দিয়েছি সংস্কার প্রস্তাবনার মধ্যে আছে যে নারীর সম্মান, নারীর কর্মক্ষেত্র। তার মধ্যে কি এগুলো আছে? 3 নম্বর প্রশ্নটা, হ্যাঁ এটাই প্রশ্ন। আমি চারটা মনে হয় প্রথমটাতে আছে যে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা অলরেডি তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং পিএসসি এগুলো সহ প্রতিষ্ঠানগুলো আসলে নিয়োগের ক্ষেত্রে বিরোধী দল সরকারের একসঙ্গে কাজ করবে। 10 বছরের বেশি প্রধানমন্ত্রী তার পাবে না, এগুলো আছে। এই যে আমি যে কথাগুলো বললাম সেটা সামারিটা হচ্ছে ওখানে দেয়া আছে। প্রশ্নগুলোর এই যে প্রশ্নগুলো সেটা সামারিটা হচ্ছে আমার কথাটা। আপনি যদি মোটা দাগে পড়েন, কারণ আমি প্রত্যেকটা প্রশ্নের প্রত্যেকটা ভাগ আলাদা করে বললে বেশ সময় লাগবে। আমি চাই গণমাধ্যম এই আয়োজনটা করুক যে প্রশ্নগুলো কি আছে, দয়া করে অনুরোধ করছি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নারীর ক্ষমতায়ন, নারীর কর্মসংস্থান, নারীর সুবিধা নিশ্চিত করার। তৃতীয়টা হচ্ছে যেই 30টা প্রস্তাবে সবাই একমত হয়েছে সেই 30টা প্রস্তাবনা কি বাস্তবায়ন পরবর্তী সরকার করবে কি করবে না, এটা বিষয়ে আপনি একমত কিনা, এবং ঐক্যমত্য কমিশনের রাজনৈতিক দলগুলো যে আলোচনাগুলো করেছে সেই আলোচনাগুলোর বিষয়ে বাস্তবায়ন করতে হবে কিনা, এটা হচ্ছে 4 নম্বর প্রশ্ন। আমাদের এই যে যেই প্রশ্নটা আপনি শেষ করেছেন আমি এক কথায় উত্তর দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের এখন মোটা দাগে উদ্দেশ্য হচ্ছে আমরা দুর্নীতি বিরোধী, আগ্রাসন বিরোধী একটা ওয়েলফেয়ার স্টেট করতে চাই যেখানে সংস্কারের ভিত্তিতে বাংলাদেশে ইনসাফ কায়েম হবে এবং মানুষ নাগরিক অধিকার নিয়ে বাঁচতে পারবে। সহজ এবং এক কথায় উত্তর।